everyone, welcome back to my reading vlog channel Miss Lit Talk DHK. আমরা পড়ছি an introduction to logical fallacy কুযুক্তি পরিচিতি নাওয়েদ ইকবালের লেখা অসম্ভব ইন্টারেস্টিং একটা বই। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের টিচারের সাথে হোক, বন্ধু বান্ধবের সাথে হোক, অথবা চাকরির ইন্টারভিউতে হোক, আমাদেরকে সবসময় একটা চেষ্টা থাকে আমাদের মধ্যে যে কোনো বিশেষ বিষয় সম্পর্কে আমরা যাতে বিশ্বাসযোগ্যভাবে আমাদের কথাকে বা আমাদের আইডিয়াকে উপস্থাপন করতে পারি। সো তার জন্য আমাদের যৌক্তিকভাবে বিচার বিশ্লেষণ করতে পারাটা এবং জানতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ভাবা প্র্যাকটিস করো, এই কথাটা আমি সবসময় বলি। আমাদের সবারই আসলে ভাবা উচিত এবং এই ভাবাটা প্র্যাকটিস করা উচিত। এখন এই ভাবাটা আমি প্র্যাকটিস কীভাবে করব? আমাদের নিজেদের মধ্যে যে আমাদের যে সংকীর্ণ গণ্ডিবদ্ধ মানসিকতার মধ্যে থেকে তো আমরা আসলে প্র্যাকটিস করতে পারবো না। সো এই ভাবনাকে প্র্যাকটিস করার জন্যে আমাদের আরও কিছু বিষয় সম্পর্কে জানা থাকা দরকার, যেটা করলে পরে বা যেটা জানলে পরে আমাদের এই যে ভাবা প্র্যাকটিস করার যেই এক্সারসাইজটা বলেন, যে জার্নিটা বলেন, যে সেটা আরো ভালোভাবে আমরা যাতে করতে পারি, যদি আমি অল্প কথায় বলতে চাই। সো আমার মনে হয় কুযুক্তি পরিচিতি, এই যে আমরা যে যুক্তি তর্ক করি, এই যুক্তির মধ্যে কুযুক্তি কোনগুলা, কত ধরনের কুযুক্তি আছে। এবং সোফার আমরা এই বইটা যতখানি পড়ে ফেলেছি, আপনারা তো খেয়াল করেছেন যে এখানে উল্লেখিত বেশিরভাগ কুযুক্তি আমরা সারাক্ষণই আমাদের ব্যক্তিগত জীবনে আমরা ব্যবহার করি। এখানে একটা কুযুক্তি আমরা শিখেছিলাম অ্যাড হোমিনেম, যেটা হচ্ছে মানুষকে ব্যক্তিগত আক্রমণ করা। এটা তো আমি নিজেই অনেক বেশি করি, মানে কারোর সঙ্গে যুক্তর্কে ধর্ম করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, বা ওর কথাবার্তা বেশি কোনো পছন্দ হচ্ছে না, আরে সত্য তুই কেলো গেট আউট, এরকম করে বের করি। সো দেখেন, আমরা কিন্তু কেউ এটার আসলে ঊর্ধ্বে না, কিন্তু আমরা চেষ্টা করছি যাতে আমরা এখান থেকে বের হতে পারি, যাতে আমরা ভাবতে পারি, ভাবনাটা প্র্যাকটিস করতে পারি, যাতে আমরা আমাদের চিন্তা ভাবনাগুলাকে কীভাবে আরও পলিশড ওয়েতে, আরও ফাইন কাট ওয়েতে আমরা উপস্থাপন করতে পারি। উপস্থাপন যদি নাও করি কারো কাছে, আমার নিজের কাছে, যাতে আমার চিন্তাটা, আমার পারসেপশনটার একটা ক্লিয়ার পলিশ ভিউ আমার নিজের কাছে থাকে। সেটাও যদি আমি অ্যাচিভ করতে চাই, তাহলে আমার মনে হয় যে এই বইটা একটা খুব ভালো ইনিশিয়েটিভ। আপনি নতুন করে, মানে আপনি হয়তো জানেনই না কোনো কিছু, তাদের জন্য এই বইটা অনেক, আমি বলবো, গুরুত্বপূর্ণ। আপনি নতুন করে অনেক কিছু শিখবেন, তখন আস্তে আস্তে এই বইটা পড়ার পর যেটা হয়েছে, আমি এখন, আগে তো কিছু একটা বইলা ফেলতাম, এখন আমি আসলে চট করে কিছু বলতে পারি না। এখন আমার মনে হয় যে না, আমি হয় আই উইল কিপ মাই মাউথ শাট, অথবা নাহলে আমি আরও ভেবে আমি আস্তে আস্তে, এখনই আমাকে রাইট অ্যাওয়ে চট করে কোনো একটা কিছুর পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে নিতে হবে না। বিষয়টা নিয়ে আমাকে আরও ভাবতে হবে, আমাকে আরও জানতে হবে। যেমন আপনারা খেয়াল করছেন কি জানি না, এখানে অনেকগুলো কোয়েশ্চেন ছিল যুদ্ধ সংক্রান্ত, যেমন নিগ্রোদেরকে নিয়ে, ব্ল্যাক মানুষদেরকে নিয়ে একটা কোয়েশ্চেন অ্যান্সার ছিল যে উত্তর বা দক্ষিণ আমেরিকার ওনাকে। তো ওই কোয়েশ্চেনের অ্যান্সার করতে যে আমি কনফিউজ হয়ে গেছিলাম, যদিও মূল জিনিসটা আমি ধরতে পেরেছি, এবং লেখক আমাদেরকে যে কোয়েশ্চেনটা করছে সেটা অ্যান্সারটা আমি ঠিকই দিয়েছিলাম, কারণ লেখক আমাদেরকে কমেন্টেও জানিয়েছে যে আমার উত্তরটা ঠিক আছে। কিন্তু ওই গল্পটার ইতিহাস আমি আসলে কিছু জানি না, মানে ঘটনাটা কি ঘটেছিল সেটা আমি জানি না। সো যেই বিষয় আমরা জানি না, সেই বিষয়টাই আমাদের জানতে তো কোনো প্রবলেম নাই। যদি আমি অ্যাকচুয়ালি চাই তর্ক করতে, বা তর্ক যদি করতেও না চাই, আমার জানার পরিধির জন্য আমি জানতেই পারি, তাই না? সো ইয়াস, পড়ছি কুযুক্তি পরিচিতি। আমাদেরকে দারুণভাবে আলোড়িত এবং প্রভাবিত করতে পারছে এই বইটা। আমরা যে অনেক কিছু জানি না, বা জেনেও যে আমরা সেটাকে ইগনোর করি, বা ইগনোর করছি কেন, কারণ ওইটার অল্টারনেটিভ কোনো আইডিয়া আমার মাথায় নাই, ওইটার অল্টারনেটিভ কোনো কথা বা চিন্তা আমার মাথার মধ্যে নেই। দ্যাট ইজ ওয়াই আমরা করি কি, যেটা আমাদের মাথায় আছে সেটাকেই আমরা চেষ্টা করি মানে ফ্ল্যাশ আউট করে দিতে আর কি। সো সেখানে এই লেখক আমাদেরকে খুব আস্তে আস্তে করে ওই আইডিয়াসগুলো দিচ্ছে যে না, হ্যাঁ দেখো, এই যে তুমি হয়তো এটাই ভাবছো, বা তুমি হয়তো এটাই বলো, কিন্তু দেখো এই যে এখানে আরেকটা অপশন আছে, বা এইভাবেও বা এই অ্যাঙ্গেলও তুমি এই অপশনগুলোকে চিন্তা করতে পারো। সো এটা আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ মনে হয়েছে আর কি। তো লেখককে জন্য ধন্যবাদ, এরকম একটা অসাধারণ বই আমাদেরকে লিখে উপহার দেওয়ার জন্য। আপনার আরেকটা বই আছে, সেটাও ইচ্ছা আছে পড়ার, দেখা যায়। সো আমরা পড়ছি কুযুক্তি পরিচিতি, নাওয়েদ ইকবালের লেখা অসাধারণ সুন্দর একটা বই, অসাধারণ ইন্টারেস্টিং একটা বই, যেটা আমাদেরকে ভাবতে, আমাদেরকে সাহায্য করবে, আমাদের যুক্তি তর্ককে, আমাদের বলে না যে আমরা গুগল করি না যে হাউ টু উইন এনি ডিবেট, সো ওরকম আর কি, যে হাউ টু উইন এনি আর্গুমেন্ট, ওইটা শিখাতে আপনাকে সাহায্য করবে। এখন ওই আর্গুমেন্ট শেখার জন্য তো আপনাকে আসলে চর্চার মাধ্যমে যেতে হবে, চর্চা করতে হবে, আরও পড়ালেখা করতে হবে, আরও ভাবার প্র্যাকটিস করতে হবে। এখন আপনি যদি ভাবেন যে আপনি বইটা পড়ার সাথে সাথে তার পরের দিনে আপনি যে কোনো আর্গুমেন্ট জিতে যেতে পারবেন, তাহলে কিন্তু হবে না। সো সব কিছুর একটা জার্নি আছে, একটা স্কিল,
যুক্তি তর্কটা করতে পারাটা, চিন্তা করতে পারাটাও কিন্তু একটা স্কিল। রান্না যেরকম একটা স্কিল, গান শেখা যেরকম একটা স্কিল, নাচা যেরকম একটা স্কিল, শিল্প সাহিত্য, আমাদের এই যে আমরা সায়েন্টিফিক যেসব কাজকর্ম করি, সবই যেরকম একটা আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল স্কিল। এই প্রত্যেকটা স্কিলের পিছনে আপনাকে সময় দিতে হবে। আপনি সময় দিবেন, আপনি চিন্তা করবেন, আপনি ভাববেন, আপনি কি বলে ওটা পিছিয়ে আপনি কঠিন হার্ডওয়ার্ক করবেন, তারপরে যেই হচ্ছে আপনি সেটা ফল ভোগ করবেন। সো ইয়াস, শুরু করি। আমরা গত ভিডিওতে আমরা যে অধ্যায়টি পড়েছিলাম তার নাম ছিল পূর্ব ধারণা, এবং আমরা নান্দাইলের কুদ্দুস সম্পর্কে একটা গল্প পড়েছিলাম, যে গল্পের উপর বেস করে আমরা কিছু এক্সারসাইজ এবং সেই এক্সারসাইজের উত্তরও দেওয়ার চেষ্টা করেছি। সো এখন গত চ্যাপ্টারে পড়েছিলাম আমরা পূর্ব ধারণা। আজকে আমরা পড়বো এই পূর্ব ধারণাটা কি আসলে, সেটা নিয়ে। সো শুরু করি। আমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে, আজকে যে এপিসোড, সেই এপিসোডের নাম হচ্ছে পূর্ব ধারণা কি। শুরু করি। আগের পাঠে তোমাকে নান্দাইলের কুদ্দুসের গল্প বলেছিলাম, আর তারপর গল্পটার উপর তোমাকে কতগুলো প্রশ্ন করা হয়েছিল। হয়তো কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে তুমি ভুল করেছো, কারণ তুমি মনে করেছো গল্পে এমন কিছু বলা হয়েছে সেটা আসলে বলা হয়নি। এই পাঠের লক্ষ্য হচ্ছে তোমাকে পূর্ব ধারণা সম্পর্কে সচেতন থাকার মূল্য সম্পর্কে ধারণা দেওয়া। এখন বলো, পূর্ব ধারণা হচ্ছে অ্যাজাম্পশন, আমরা যেসব আমাদের প্রি অ্যাজাম্পশন থাকে। এখন বলো, নিচের ছবিতে দেখানো ইংরেজি অক্ষরগুলোর মধ্যে কোনটা কোনটা অন্যগুলোর থেকে আলাদা। এখানে যদি দেখেন, এখানে একটা এরকম একটা বক্স আঁকা হচ্ছে, বক্সটা কমপ্লিট করা হয়নি, জাস্ট মাঝখানে একটা দাগ, হরিজন্টালটা, এবং এখানে এ বি সি এবং কিউ শব্দ চারটা দেওয়া আছে, এবং বলা হচ্ছে যে এখানে ইংরেজি হরফগুলোর মধ্যে কোনটা কোনটা কোন কোন অক্ষরগুলো আলাদা, একে অন্য থেকে কোনটা কোনটা অন্যগুলোর থেকে আলাদা। এ অক্ষরটা আলাদা কারণ সেটা ইংরেজি বর্ণমালা। আমার এখানে যখন এ বি সি আর কিউ, দেখুন এগুলোর মধ্যে কাহিনীটা কি যদি আমি দেখি, তাহলে আমি দেখবো যে এ একদম একদম শুরুর একটা অ্যালফাবেট, তাই না? সো এই অক্ষরটা আলাদা কারণ সেটা ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর। এই চারটার মধ্যে, এবং এখন যদি আমি সেকেন্ড ফেজে যাই, এই চারটা লিখতে হয় কিভাবে, এটা আপনি একটা ছোট্ট টান দিবেন, তারপরে হচ্ছে এটা লিখবেন। সো এই চারটার মধ্যে শুধুমাত্র এই অক্ষরটা লিখতে গেলে গোল অংশের ডান পাশেরটা ছোট্ট খাড়া দাগ টানতে হয়। এই চারটার মধ্যে এটাই একমাত্র স্বরবর্ণ। ইয়াস, এই চারটার মধ্যে এটাই একমাত্র হচ্ছে ভায়েল, এটাও একটা পয়েন্ট। এই চারটার মধ্যে এটা হইতেছে একদম প্রথম অ্যালফাবেট, এটাও একটা পয়েন্ট। এবং এইকে লিখতে হলে আমাদেরকে একটা ছোট্ট অংশ বের হয়ে যায়, তারপরে আমরা এটাকে লিখি, উপর একটা ছোট্ট লম্বা টান থাকে। সো এ আলাদা। বিতে যাই, বি অক্ষরটাও আলাদা কারণ এই চারটা অক্ষরের মধ্যে শুধুমাত্র এই অক্ষরটা লিখতে গেলে গোল অংশের বাম পাশটাতে খাড়া দাগ ব্যবহার করতে হয়, ডান পাশে নয়। মানে বাম পাশে আমি এই যে একটা খাড়া দাগ দিলাম, তারপরে এখানে একটা গোল লাগলাম, যখন এই যে বি, এইভাবে বি টানলাম, এই যে এখানে লম্বা দাগটা, যেটা দেখেন অন্য সবগুলো থেকে আলাদা। এ লিখছি আমরা একভাবে, বি লেখা হচ্ছে আরেকভাবে, সি লেখা হচ্ছে আরেকভাবে, কিউ লেখা হচ্ছে আরেকভাবে। সো বি হচ্ছে আলাদা কারণ এটা লিখতে হয় ডিফারেন্ট ভাবে, এবং এই ডান পাশটা বাম পাশে দাগ দিতে হয়, এটা বাম পাশে দাগ দিয়ে শুরু দিতে হয়। শুধুমাত্র এই অক্ষরটা লিখতে গেলেই এর খাড়া অংশটা উপরের দিকে টানতে হয়, মানে এটাকে উপরের দিকে আমি স্ট্রেট লাইন টেনে দিলাম। সি অক্ষরটাও আলাদা কারণ শুধুমাত্র এই অক্ষরটাতে একটা গোল, এর গোল অংশটা অসম্পূর্ণ। এতে দেখেন এ ছোট হাতের এ লিখছি, পুরো একটা সার্কেল আছে। বি দেখেন একটা লম্বা দাগ আছে, একটা পুরো সার্কেল আছে। সি শুধু একটা হাফ সার্কেল, এবং এটার মধ্যে কোনো খাড়া দাগ নাই। এর মতো এ লিখতে গেলে কি হচ্ছে, একটা ছোট্ট খাড়া দাগ এসে তারপরে এ হচ্ছে, এটার মধ্যে কোনো ছোট্ট খাড়া দাগ নাই, এটা হচ্ছে একটা হাফ সার্কেল। হাফ সার্কেল না বলা যায়। সি লিখতে গেলে আমার মানে এখান থেকে যদি সিটা লেখা শুরু করি, তাহলে পুরো সার্কেলটা পূর্ণ হবে না, সার্কেলটা কিছু দূর এসেই সিটা থেমে যাবে। তো হাফ সার্কেল না, এটাকে হাফের থেকে একটু বেশি সার্কেল বলা যায়। এবং শুধু একটা অংশ এটা শুধু, এবং এইটা একটাই দাগ, একটাই রেখা টানলেন, সি শেষ হয়ে গেল। এ লিখতে কিন্তু আপনাকে এভাবে আসতে হবে, এভাবে আসতে হবে, দুইটা দাগ টানলেন। বি লিখতেও লম্বা দাগ দেন, এভাবে দেন। সি জাস্ট একটা পোজ দেবেন, রেখার মতো স্টাইলে চেঞ্জ, শুধু একটা অংশ। এবং কিউ অক্ষরটা আলাদা কারণ অন্য তিনটা আগের অক্ষরের ঠিক পরের অক্ষর, কিন্তু এটা নয়।
যে অন্য 3টা অক্ষরের আগের অক্ষর কিন্তু, যেমন এ, এটা যেটা বলতে চাচ্ছে কিউ অক্ষরটা আলাদা, কারণ অন্য 3টা আগের অক্ষরের ঠিক পরের অক্ষরই কিন্তু এটা না। মানে কি, এ বি সি 3টা কিন্তু একটা সিকোয়েন্স, এ বি সি ডি ই এফ জি, রাইট? কিউ কিন্তু অনেক পরে। সো এ বি সি ডি এটার মধ্যে যে সিকোয়েন্সের যে বিষয়টা আছে, কিউ কিন্তু সেই সিকোয়েন্সে নেই, কিউ অনেক পরের একটা লেটার। সো এই 4টার মধ্যে কিউ এর এটাও একটা ডিফারেন্স। কিউটা লিখতে হয় ডিফারেন্ট ভাবে। আপনি একটা লম্বা দাগ দিবেন, তারপর আপনি এদিকে লিখবেন। বি এর সময় আপনি এদিকে দাগ দিয়েছিলেন, কিউ এর সময় আপনি উল্টা দিকে দাগ দিচ্ছেন, এদিকে একটা সার্কেল টানছেন। সো এবং আরেকটা ব্যাপার, এই 4টা অক্ষরের মধ্যে এ বি আর সি এটা একই সিকোয়েন্স, এ বি সি ডি পরপর আসে, কিউটা অনেক পরের। সো দেখেন এখানে প্রত্যেকটা শব্দই কিন্তু অক্ষরই, প্রত্যেকটা শব্দ না অক্ষর, প্রত্যেকটা অক্ষরই কিন্তু আলাদা। কিন্তু লেখক আমাদের প্রশ্নটা করেছে কি, যে কোনটা কোনটা অন্যগুলো থেকে আলাদা, অন্যগুলো থেকে একটু বেশি আলাদা, এটাই মনে বলতে চেয়েছে। সো আমরা দেখলাম যে 4টা শব্দেরই কিছু না কিছু কাহিনী আছে, এটা লেখার ওয়াইজ, এটার এবং কনসোনেন্ট এই একমাত্র হচ্ছে এখানে ভাল, আর সবগুলো হচ্ছে এখানে কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ, আর এই হচ্ছে স্বরবর্ণ। সো টানা হয়। এখন আমরা কি প্রত্যেকটা অক্ষর অন্য অক্ষরগুলোর থেকে অনেক আলাদা এই ব্যাপারে যুক্তি গঠন করতে পারি, নাকি এই ছবির কোনো একটা ব্যাপার তুমি ভুলে যাচ্ছ? প্রশ্নগুলো কি তোমাকে একটা মিথ্যা পূর্ব ধারণা তৈরি করতে প্রভাবিত করছে? তাই কি? করছে। মাঝখানের টি এর কি হবে? মাঝখানের টি কোত্থেকে আসলো? ইয়েস, দেখেন এবার এই যে আমরা যেটা ভাবছিলাম যে একটা স্কোয়ার, দেখেন আমরা শুধু অ্যালফাবেট, উনি অক্ষর বলেছে দেখে আমরা কিন্তু খালি ভিতরে লেখা অক্ষরগুলোর মধ্যে আমাদের ফোকাস, আমাদের পূর্ব ধারণাগুলো, অক্ষর বলতে আমরা এবিসি বুঝি, খুব ডিস্টিংক্ট ভাবে লেখা, এটা তো আমাদের এই জন্য এখানে ফোকাস চলে গেছে, আমাদের পূর্ব ধারণাতে আমরা এখানে চলে আসছি। কিন্তু দেখেন এখানে মাঝখানে একটা কিন্তু টি আছে, সি স্মল লেটারের টি, এবং অনেক বড়, অন্য সবগুলো অ্যালফাবেট থেকে এই অ্যালফাবেটটাই সবথেকে বড়, কারণ এটার এই টি এর প্রত্যেকটা ঘরের মধ্যে হচ্ছে আপনার এই অ্যালফাবেটগুলো লেখা। টি এর কি হবে? এই অক্ষরটা কি খেয়াল করেছো? এই অক্ষরটা সবগুলো থেকে বড়, ছবির ঠিক মাঝখানে অবস্থিত। এটা লিখতে শুধু 2টা খাড়া দাগ দিতে হয়, কোনো আঁকা বাঁকা অংশ নেই। ইয়াস, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আমরা এ বি কিউতে এক জিনিস, সিতে দেখেছি এক জিনিস, টিটা আবার সম্পূর্ণ ডিফারেন্ট। জাস্ট একটা লম্বা দাগ, একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল, একটা ভার্টিক্যাল, একটা হরিজন্টাল। সো ইন্টারেস্টিং, দেখেন প্রত্যেকটা লেখার মধ্যে কিন্তু কাহিনী আছে। তারপরে কোনো আঁকা বাঁকা অংশ নেই। ছবিটার ব্যাপারে করা প্রশ্নগুলো কি তোমাকে ছবিটার সম্পর্কে স্পষ্ট অংশটাকে উপেক্ষা করিয়ে ফেলেছে? কথাটা আবার পড়ি, এই চ্যাপ্টারটা কিন্তু কঠিন আছে। ছবিটার ব্যাপারে করা প্রশ্নগুলো কি তোমাকে ছবিটার সবচেয়ে স্পষ্ট অংশটাই উপেক্ষা করিয়ে ফেলেছে? ইয়েস, ছবিটার সবচেয়ে স্পষ্ট অংশটা কি? এই টিটাই সবচেয়ে বড়, সবচেয়ে বোল্ড। ইয়েস, আমরা যদি সচেতন না থাকি তাহলে পূর্ব ধারণা অনেক সময় বিপদজনক হতে পারে। সি একটা বক্সের মধ্যে আমরা কিন্তু টিটাকে সকলেই মিস করে ফেলেছি, কারণ আমাদের পূর্ব ধারণা থেকে আমরা এবিসিডিকেই আমরা খালি অক্ষর হিসেবে ধরে নিয়েছি। এই যে আমরা যদি সচেতন না থাকি তাহলে পূর্ব ধারণা অনেক সময় বিপদজনক হতে পারে। 2টো ধাঁধা। ক, ঢাকা চিড়িয়াখানা ভর দুপুরবেলা, তারপরও পশু পাখিদের খাঁচার সামনে মানুষের ভিড়ের কমতি নেই, তাই বন্দুক হাতে ধরা লম্বা লোকটাকে বোধহয় কেউ খেয়াল করল না। ধীরে সুস্থে ভিড় ঠেলে রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে গিয়ে দাঁড়ালো লোকটা। বিশাল সাইজের বাঘটা খাঁচার ভিতর বসে বসে হাঁপাচ্ছে। হাতের বন্দুকটা তুলে খাঁচার গারদের ফাঁক দিয়ে নল ঢুকিয়ে বাঘটার দিকে তাক করে ট্রিগার টিপে দিল লোকটা। তারপর আবার ধীরে সুস্থে যেখান থেকে এসেছিল সেখানে ফিরে যেতে লাগলো। খাঁচার আশেপাশের লোকজন চুপচাপ দেখলো গোটা ব্যাপারটা, কিন্তু কেউ কিছু বলল না। কিন্তু কেন? 2, আমাল সাহেব ঢাকায় থাকেন। ব্যবসার কাজে গাড়ি চালিয়ে 3 ঘন্টায় চট্টগ্রামে এসেছিলেন সকালবেলা। ব্যবসার কাজটা সেরে সন্ধ্যাবেলা আবার একই দিকে একই রাস্তায় একই বেগে গাড়ি চালিয়ে যেতে লাগলেন তিনি। কিন্তু বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল।
চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরতে তার 6 ঘন্টা সময় লেগে গেল। রাস্তায় কোথাও থামেনি, কোনো দুর্ঘটনাও ঘটেনি, কোনো ট্রাফিক জ্যামেও পড়েনি। তাহলে এরকম হলো কেন? ধাঁধার উত্তরগুলো দেওয়া হবে, তবে তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। এই যে এখন আমরা পরের ইয়াতে চলে যাই, পরের টপিকটায়, সেটা হচ্ছে সচেতন থাকা, পূর্ব ধারণা। সচেতন থাকা, পূর্ব ধারণা, অ্যাজাম্পশন হচ্ছে এমন কিছু যেটাকে কোনো প্রমাণ ছাড়াই নিশ্চিতভাবে ধরে নেওয়া বা সত্য বলে মেনে নেওয়া হয়। বইয়ের এই পুরো তৃতীয় ভাগ, বিশেষ করে এই পার্টটা হচ্ছে কিভাবে মানুষজন অবচেতনভাবে পূর্ব ধারণা তৈরি করে তা নিয়ে। যখন দুজন লোক যুক্তিতর্ক করে তখন তাদের পূর্ব ধারণার মধ্যে পার্থক্য থাকতে পারে, কিন্তু যদি তারা জানতো তাদের পূর্ব ধারণাগুলো কি, তাহলে তারা হয়তো উপলব্ধি করতে পারত কেন তারা ভুল, বা কেন তারা একে অন্যের সাথে আসলে অভিন্ন মত পোষণ করে। পূর্ব ধারণা সম্পর্কে সচেতন থাকার জন্য তোমাকে একটা সুস্থ পরিমাণ সন্দেহপ্রবণ হওয়া শিখতে হবে। সবার সম্পর্কে সন্দেহপ্রবণ হওয়া শিখতে হবে, এমনকি নিজের সম্পর্কেও। কেউ তখনই ধোঁকা খায় যখন সে পুরোপুরি মনে করে যে সে ধোঁকা খায়নি, কারণ সে জানে না কোনগুলো আসলে তার পূর্ব ধারণা। আমাদের পূর্ব ধারণা সম্পর্কে আমরা কি নিজেদের সবসময় সচেতন রাখতে পারি? আমাদের পূর্ব ধারণা সম্পর্কে আমরা কি নিজেদের সবসময় সচেতন রাখতে পারি? দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সেটা সম্ভব না। কারো পক্ষে পুরোপুরিভাবে চিন্তা নিরপেক্ষ হওয়া সম্ভব না। আমরা শুধু আমাদের পক্ষে যতটুকু চিন্তা নিরপেক্ষ হওয়া সম্ভব ততটুকু হওয়ার চেষ্টা করতে পারি। চিন্তা নিরপেক্ষ কিভাবে হওয়া যায় তার জন্য এই 3টা পরামর্শ অনুসরণ করতে পারো। 1. মনোযোগ দিয়ে শুনব। প্রতিবার যখন আমরা অন্য কারো দৃষ্টিভঙ্গি সম্পর্কে মনোযোগ দিয়ে শুনি, তখন আমরা আমাদের নিজেদেরকে ধোঁকা দেওয়া থেকে বাঁচবার সুযোগ করে দিই। 2 নাম্বার, নিজেদের পূর্ব ধারণাগুলো যাচাই করবে। এই চিহ্নিত করা গুরুত্বপূর্ণ যে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু পক্ষপাতিত্ব আছে, আর আমাদের সেই পক্ষপাতিত্বগুলোকে বুঝতে হবে এবং সেগুলোকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা যেসব পূর্ব ধারণাগুলো তৈরি করেছি সেগুলো সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। সব সময় মনে করতে হবে আমি কেন এটা সত্য বলে মনে করছি। পূর্ব ধারণা থাকাটা মোটো কোনো খারাপ কিছু নয়, যতক্ষণ পর্যন্ত সেগুলো সঠিক পূর্ব ধারণা হয়। 3 নাম্বার, অন্যদের পূর্ব ধারণাগুলো যাচাই করবে। মানুষজনের কথার মধ্যে সূত্রগুলো সম্পর্কে আমাদের সজাগ থাকা উচিত, যেগুলো তাদের পূর্ব ধারণা সম্পর্কে আন্দাজ দেয়। এর ফলে আমরা আরো গভীরভাবে বুঝতে পারবো কেন তারা তাদের ধারণ করা বিশ্বাসগুলোর উপর বিশ্বাস রাখে। 3 নাম্বারটা আমরা আবার শুনি, এটা আমাদের জন্য খুবই জরুরি। অন্যদের পূর্ব ধারণাগুলো যাচাই করবে। মানুষজনের কথার মধ্যে সূত্রগুলো সম্পর্কে আমাদের সজাগ থাকা উচিত, যেগুলো তাদের পূর্ব ধারণা সম্পর্কে আন্দাজ দেয়। এর ফলে আমরা আরো গভীরভাবে বুঝতে পারবো কেন তারা তাদের ধারণা করা বিশ্বাসগুলোর উপর বিশ্বাস রাখে। এখন আসেন ধাঁধার উত্তর। ক, লোকটা চেতনানাশক ডার্ট দিয়ে বাঘটাকে গুলি করেছে। লোকটা চিড়িয়াখানার পশু পাখির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। যখন কোনো পশুর চিকিৎসা প্রয়োজন হয় তখন মাঝে মাঝে সেটাকে অজ্ঞান করে চিকিৎসা দেওয়া দরকার পড়ে। বাঘটা অসুস্থ হয়ে পড়ায় তার চিকিৎসার দরকার পড়েছিল, তাই ডার্ট দিয়ে গুলি করে সেটাকে অজ্ঞান করা হয়েছে। গুলি করার কথা পড়ে তোমার মনে কি পূর্ব ধারণা জন্ম নিয়েছিল? তুমি কি মনে করেছিলে লোকটা বাঘটাকে মেরে ফেলার জন্য বন্দুক দিয়ে গুলি করেছে? আমাকে তো তাই মনে হচ্ছিল। একটা গল্প শুনেই আমাদের মাথায় আরে বন্দুক, পিস্তল, গুলি, তার মানে তো মাইরা ফেলছে, কিন্তু এখানে আসলে ঘটনাটা ডিফারেন্ট ছিল। এটাই হচ্ছে পূর্ব ধারণা ভেজালটা।
সেটা থেকে এই চ্যাপ্টারটা হচ্ছে ওইটার উপরেই, যে আমাদের এই যে পূর্ব ধারণাগুলো কীভাবে আমাদেরকে ম্যানিপুলেট করে, বা আমাদের এই যে ভাবা প্র্যাকটিস করতে চাচ্ছি সেই প্র্যাকটিসটাকে কীভাবে হ্যাম্পার করে। এখন আসেন ক্ষয়ের উত্তর। ক্ষয়ের উত্তরে আমান সাহেবের যে গল্পটা আমরা পড়েছিলাম। খ, আমান সাহেব ঢাকায় থাকেন, কিন্তু তিনি ব্যবসার কাজে চট্টগ্রাম যাওয়ার জন্যই ঢাকা থেকে যাত্রা শুরু করেননি। তিনি সেদিন সকালে কক্সবাজারে ছিলেন। কক্সবাজার থেকে উত্তর দিকে গাড়ি চালিয়ে তিনি 3 ঘন্টায় চট্টগ্রামে পৌঁছান। তারপরে আবার উত্তর দিকে গাড়ি চালিয়ে 6 ঘন্টায় ঢাকায় পৌঁছান। তুমি কি মনে করেছিলে তিনি ঢাকা থেকে যাত্রা শুরু করেছিলেন? এরকম ছোট্ট কিন্তু বিপজ্জনক পূর্ব ধারণা সম্পর্কে সাবধান। ইয়াস, আমি কিন্তু মনে করেছিলাম উনি ঢাকা থেকে, এবং আমি কিন্তু গল্প পড়তে পড়তে ভাবছিলাম কি জানো, যে উনি 7 সকালে রওনা দিচ্ছে। 7 সকালে এটা একটা মানসিক কাহিনী। 7 সকালে আমাদের মাথা ফ্রেশ থাকে, এই জন্য উনি ওই ফ্রেশ মাইন্ডে গাড়ি চালায় ধামাধাম করে চলে গেছে। আসার সময় উনি অনেক সচেতনভাবে গাড়ি চালিয়ে আসছে। কিন্তু আমাদের মাথায় এসে দেখেন গল্প কিন্তু কোথাও উনি লেখে নাই যে উনি ঢাকায় থাকেন, ব্যবসার কাজে গাড়ি চালিয়ে উনি 3 ঘন্টা চট্টগ্রাম এসেছিলেন সকালবেলা। ঢাকা থেকে কোনোদিনও কিন্তু 3 ঘন্টা চট্টগ্রাম যাওয়া সম্ভব না। এটা কিন্তু, আর ঢাকায় থেকে এই যে ট্রিক, কথার ট্রিক, গল্পের ট্রিক বুঝতে পারাটা কিন্তু ইম্পর্টেন্ট। গল্পটা শুরু করছে কেমন? আমান সাহেব ঢাকায় থাকেন, ব্যবসার কাজে গাড়ি চালিয়ে 3 ঘন্টায় চট্টগ্রামে এসেছিলেন সকালবেলা। ব্যবসা কাজটা সেরে সন্ধ্যাবেলায় আবার একই দিকে একই রাস্তায় একই বেগে গাড়ি চালিয়ে যেতে লাগলেন তিনি। কিন্তু বাসায় ফিরতে রাত হয়ে গেল। চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরতে তার 6 ঘন্টা সময় লেগে গেছে। রাস্তায় কোথায় থামেননি। হ্যাঁ, চট্টগ্রাম থেকে ঢাকা ফিরতে আসছে, কিন্তু উনি কিন্তু প্রথম কথাটাকে ভেরিফাই করেন যে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে ওনার 3 ঘন্টা লেগেছিল সকালবেলা। উনি কিন্তু বলছেন যে আজকে চট্টগ্রামে গেছেন উনি 3 ঘন্টায়। সো দেখছি আমাদের প্রি অ্যাজাম্পশন আমাকে কিন্তু ভেজালে ফেলে দিছে, এবং লেখে ওটাই আমাদেরকে বলেছেন যে এরকম ছোট্ট কিন্তু বিপজ্জনক পূর্ব ধারণা সম্পর্কে সাবধান। চলেন এবার এই বইয়ের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে এই বইয়ের এক্সারসাইজগুলো। চলেন এক্সারসাইজগুলো করে ফেলি। এবং আমার মনে হচ্ছে এইটার এক্সারসাইজগুলো খুব কঠিন হবে, এবং এই এক্সারসাইজের বেশিরভাগই আমি আমার যারা আমার ভিউয়ার্স আছেন, যারা আগ্রহ করে আমার এই চ্যানেলের আমার এই বই পড়া, আমার এই রিডিং ভিলগগুলো আপনারা দেখেন এবং আগ্রহ করে আমার এই কুযুক্তি পরিচিতি অ্যান্ড ইন্ট্রোডাকশন টু লজিক্যাল ফ্যালাসি, এই বইটার প্রত্যেকটা অধ্যায় বা প্রত্যেকটা এপিসোড আপনারা যারা আগ্রহ করে শুনছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার মনে হচ্ছে এই ধাঁধাগুলো বেশিরভাগই আমি পারবো না। সো আপনাদের উপর দায়িত্ব থাকলো আমাকে এই যে ভাবা প্র্যাকটিস করো, এই জার্নিটাতে আমাকে হেল্প করার দায়িত্ব আমি আপনাদের উপর দিলাম। আমাকে এই ভাবা প্র্যাকটিস করতে সাহায্য করেন, এবং তারপর তো আমরা একদিন ডিনার করতে যাবই। চলেন অনুশীলনীটা বা এক্সারসাইজটা শুরু করি। প্রশ্ন নম্বর 1, বাবু, মা তুমি যদি এখন ওই দামি মাইক্রোওয়েভটা কেনো, তাহলে কিন্তু দুপুরের খাবারের পর আর আইসক্রিম খাবারের জন্য বাইরে যেতে পারবো না। আজকে আমার জন্মদিন, আমি আজকে আইসক্রিম খেতে যেতে চাই। উপরের বক্তব্যগুলো অনুযায়ী বাবু নিচের কোন পূর্ব ধারণাগুলো পোষণ করছে? বাবু নিচের কোন পূর্ব ধারণাগুলো পোষণ করছে? 1, ওর মায়ের ব্যাগে যথেষ্ট টাকা নেই। 2, জন্মদিনে ওর যা যা চায় সে তাই পায়। জন্মদিনে ও যা চায় সে তাই পায়। সব মাইক্রোওয়েভই দামি। ফ্রি আইসক্রিম বলে কোনো কিছু নেই। বাবুর মা আগের দিন ওর জন্য আইসক্রিম কিনে ফ্রিজে রাখেন নাই। মাইক্রোওয়েভে আইসক্রিম রাখলে সেটা গলে যায়। প্রশ্নটা আমরা আবার পড়ি। প্রশ্নটা কি? বাবু নামে একজন বাবু বলছে, মা তুমি যদি এখন ওই দামি মাইক্রোওয়েভটা কেনো, তাহলে কিন্তু দুপুরে খাবারের পর আর আইসক্রিম খাবারের জন্য বাইরে যেতে পারবো না। আজকে আমার জন্মদিন, আমি আজকে আইসক্রিম খেতে চাই। এখন এইখানে এই পিচ্চির মাথায় এই বাবু বাচ্চাটার মাথায় বা এই বাবু শিশুটির মাথায় কি পূর্ব ধারণা পোষণ করছে? ও কি ধরে নিয়েছে যে ওর মায়ের ব্যাগে আজকে যথেষ্ট টাকা নেই, যে মাইক্রোওয়েভ কেনার পর ও আর ও দুপুরে খাবার খেতে যেতে পারবে না, দুপুরে খাবারের পর যে তারা আইসক্রিম খেতে যায় ওইটা আর পারবে না। আজকে আমার জন্মদিন, আজকে আমি আইসক্রিম খেতে যেতে চাই। এটা কি হতে পারে? সব মাইক্রোওয়েভই দামি, ফ্রি আইসক্রিম বলে কোনো কিছু নেই। বাবুর মা আগের দিন ওই আইসক্রিম কিনে রাখে নাই, সেটা গলে যায়। আমার কাছে মনে হয় 1 নাম্বারটা। ওর পূর্ব ধারণা হচ্ছে ওর মায়ের কাছে যথেষ্ট টাকা নেই, যে এত দামি আইসক্রিম মাইক্রোওয়েভ কিনে ফেলার পর প্রতিদিন দুপুরবেলা ওদের আইসক্রিম খাওয়ার একটা বিলাসিতার যে জায়গাটা আছে,
সেই বিলাসিতাটা সে করতে পারবে না। এবং আজকে স্পেসিফিকলি বাবুর যে জন্মদিন, সেই জন্মদিনও আইসক্রিম খেতে সে পারবে না। আমার মনে হয় যে বাবুর এই ধারণা আছে। ধারণা আমাদের এখানে 6টা অপশন দিয়েছে যে কোন অ্যাজাম্পশনটা পিচ্চিটার মাথায় আগে থেকে আছে। এই 6টা অপশনের মধ্যে হচ্ছে 1, ওর মায়ের ব্যাগে যথেষ্ট টাকা নেই। 2, জন্মদিনে ও যা চায় তাই সে পায়, ও যা চায় তাই সে পায়। 3, সব মাইক্রোওয়েভই দামি। 4, ফ্রি আইসক্রিম বলে কোনো কিছু নেই। 5, বাবুর মা আগের দিন ওর জন্য আইসক্রিম কিনে ফ্রিজে রাখেন নাই। মাইক্রোওয়েভে আইসক্রিম রাখলে সেটা গলে যায়। আমার মনে হচ্ছে এটা 1 নম্বর হবে। আপনাদের কি মনে হয় এটা আমাকে জানাবেন, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। খ নম্বরে যাই, নিচের ধাঁধাগুলোর উত্তর দাও। এর মধ্যে লুকানো পূর্ব ধারণাগুলো ধরতে পারো কিনা দেখো। লুকানো পূর্ব ধারণা, আচ্ছা এই এক্সারসাইজটার মধ্যে আরেকটা পার্ট আছে দেখেন। প্রশ্নের পরে কিন্তু আবার 6টা অপশন আছে। এই 6টা অপশনের মধ্যে ইউ ক্যান চুজ মাল্টিপল অপশনস। সো আপনি যেটা আমি বললাম যে ওর কাছে মনে হচ্ছে যে ওর মায়ের ব্যাগে যথেষ্ট টাকা নেই, সেখানে আবার হ্যাঁ অথবা না অপশন আছে। সো ওখানে আমি হ্যাঁ অপশনে ক্লিক করবো। জন্মদিনে ও যা চায় তাই সে পায়, আমি আজকে আইসক্রিম খেতেই চাই, তার মানে ও হ্যাঁ ও যা চায় ও পেতেই পারে, এটা কি আমি ধারণা করতে পারি? না, আমি এটা ধারণা করতে পারি না, এটা আমি না বলবো। সব মাইক্রোওয়েভই দামি। মা তুমি যদি এখন ওই মাইক্রোওয়েভটা কেনো তাহলে কিন্তু দুপুরে, তুমি যদি এই দামি মাইক্রোওয়েভটা কিনো তাহলে কিন্তু দুপুরের খাবারের পর, না এখানে এই গল্প থেকে ওই স্পেসিফিক হয়েছে ওই দামি মাইক্রোওয়েভটা, ওই সব মাইক্রোওয়েভ দামি, এটা আমি না বলবো। ফ্রি আইসক্রিম বলে কোনো কিছু নেই। আমার মনে হচ্ছে এটাও হ্যাঁ অথবা না, এটাও না হবে। ফ্রি আইসক্রিম বলে কোনো কিছু নাই, এই প্রি অ্যাজাম্পশন ওর মাথায় থাকার কথা না। বাবুর মা আগের দিন ওর আইসক্রিম কিনে রাখেন নাই ফ্রিজে। বাবুর মা আগের দিন ওর জন্য আইসক্রিম কিনে ফ্রিজে রাখেন নাই, হ্যাঁ অথবা না। হ্যাঁ, এটা হ্যাঁ হতে পারে, কারণ ওর বাচ্চার জন্মদিন, ওর মা আগের দিনও আইসক্রিমটা কিনে রাখতে পারে, কিন্তু ওর মাথায় পূর্ব ধারণা এটাই যে মা হয়তো আজকে আমার জন্য আইসক্রিমটা কিনে রাখে নাই, বা আগামীকাল দুপুরবেলাও যে আমরা আইসক্রিম খেয়েছি সেটা অর্ধেকখানি থেকেও যেত। তো আমার কাছে মনে হয় এটা হ্যাঁ হবে। বাবুর মা আগের দিন ওর জন্য আইসক্রিম কিনে রাখেন নাই, হ্যাঁ এই পূর্ব ধারণা ওর মাথার মধ্যে আছে। মাইক্রোওয়েভে আইসক্রিম রাখলে সেটা গলে যায়, না এটা না, এটা ওর মাথার মধ্যে নাই। সো ইয়েস, বুঝতে পেরেছেন। এখন আমরা খতে চলে যাই। নিচের ধাঁধাগুলোর উত্তর দাও, এর মধ্যে লুকানো পূর্ব ধারণাগুলো ধরতে পারো কিনা দেখো। 7, ঘর ঝাড়পোছ করে 3টা স্তূপে ময়লাগুলো জড়ো করলো ফাতিমার মা। তারপর ড্রাইভার আসাদ মিয়াকে জিজ্ঞেস করলো স্তূপগুলো জড়ো করতে সাহায্য করার জন্য। তারা কয়টা ময়লার স্তূপ পাবে? 80। এটার মধ্যে কোনো অপশন দেন, এটা আমাদেরকে ভাবতে হবে। কয়টা, কি ধারণা আমাদের মাথায় আসে শুনি। ঘর ঝাড়পোছ করে 3টা স্তূপে ময়লাগুলো, 3টা স্তূপে, 1টা স্তূপ, 2টা স্তূপ, 3টা স্তূপ। তারপর ড্রাইভার আসাদ মেয়েকে জিজ্ঞেস করলো স্তূপগুলো জড়ো করতে সাহায্য করার জন্য। তারা কয়টা ময়লার স্তূপ পাবে? স্তূপগুলোকে জড়ো করতে বলছে, মানে সবগুলো স্তূপকে জড়ো করে ফেলতে বলছে। তারা কয়টা ময়লার স্তূপ পাবে? তারা 3টাই ময়লার স্তূপ পাবে, মানে 3টা ময়লার স্তূপ বলছে, 3টা ময়লার স্তূপকে জড়ো করে তারা একটা ময়লার স্তূপ করবে। আসো তো এই প্রশ্নটা আরেকবার পড়ি। ঘর ঝাড়পোছ করে 3টা স্তূপে, আমি যে ঘর ঝাড় দিলাম, এখানে ঝাড় দিয়ে এখানে একটা স্তূপ বানাইছি, এখানে ঝাড় দিয়ে এখানে একটা স্তূপ বানাইছি, এখানে ঝাড় দিয়ে এখানে একটা স্তূপ বানাইলাম। এখন ড্রাইভার আসাদ মিয়াকে জিজ্ঞেস করলো স্তূপগুলো জড়ো করতে সাহায্য করার জন্য। তারা কয়টা ময়লার স্তূপ পাবে? তারা কয়টা ময়লার স্তূপ পাবে? তারা 3টে ময়লার স্তূপ পাবে বলে আমার হচ্ছে, আমি জানি না। এই চ্যাপ্টারটা খুব কঠিন, কারণ আমার পূর্ব ধারণা বা অ্যাজাম্পশন খুবই তীক্ষ্ণ। আমি বহুত কিছু আগে থেকে অ্যাজাম্পশন করে ফেলি আর কি। সো এই জন্য এই অধ্যায়টা আমার জন্য একটু টাফ, এবং এই অধ্যায়টা আমি আগে বলেছি আপনাদেরকে আমাকে হেল্প করতে হবে। সো এই 7 নম্বর কোয়েশ্চেন বা 2 নম্বর কোয়েশ্চেন, যেটা যে ঘর ঝাড়পোছ করে 3টা স্তূপ, এটা আপনারা আমাকে জানাতে হেল্প করবেন। এটা আপনার আমার কাছে মনে হচ্ছে যে 3টা স্তূপই পাবে।
সো এটা উত্তর কি, এটা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। চলেন নেক্সট কোয়েশ্চেনে যাই। 2012 বাংলাদেশে 2012 সালে বাংলাদেশি 50 পয়সা থেকে 2024 সালে বাংলাদেশি 50 পয়সার মূল্য বেশি কেন? 2012 সালের বাংলাদেশি 50 পয়সা থেকে 2024 সালের বাংলাদেশি 50 পয়সার মূল্য বেশি কেন? কেন মূল্য বেশি? কারণ যুগের সাথে তাল মিলিয়ে টাকার মান বেড়েছে কমেছে? আমার তো মনে হচ্ছে না, এটা মূল্য বেশি তো হওয়ার কথা না। 8 নম্বর প্রশ্ন সম্পর্কে আমার কোনোই ধ্যান ধারণা নেই। সো লেখক নাওয়েদ ইকবাল, আপনি যদি ভিডিওটা শুনে থাকেন এই 8 নম্বর প্রশ্নের উত্তরে আমাকে হেল্প করবেন। যাতে আমার মাথায় আসতেছে না এটা কাহিনীটা কি। সব টাকার মূল্য টুল্য আমি খালি খরচ করতে পারি, সব মূল্য টুল্য বুঝি না। আবার পড়ি, 2012 সালের বাংলাদেশি 50 পয়সা থেকে 2024 সালের বাংলাদেশি পয়সার মূল্য বেশি কেন? 10-12 বছর পরে টাকার মান, 10-12 বছর আগে যে টাকার মান ছিল, 10 বছর পরে টাকার সেই মান এখন নাই, টাকার মান বৃদ্ধি পেয়েছে না, আমি জানি না। 8 নম্বর প্রশ্নটা আমাকে আই নিড হেল্প। সো তারপরে নেক্সট প্রশ্নে চলে যাই। 1, 2, 3 নম্বর প্রশ্নটা বললাম যে 2012 সালে। এবার 4 নম্বর প্রশ্নে যাই। নিচের প্রত্যেকটা ধাঁধার উত্তর দাও, তারপর বইয়ের শেষের উত্তর মালার সাথে তোমার উত্তর মিলিয়ে দেখো। তুষারের রং কি? তুষারের রং সাদা সাদা। তুষারের রং কি সাদা না ওয়াটার কালার? উত্তরটা আমি পেয়েছি, কিন্তু আমি বলবো না। দেখি এটা তোমাদের কি মনে হয়, এটা তোমরা আমাকে জানাও। আচ্ছা নাওয়ে, তোমাকে বলেছিলাম এটা আমাকে বলতে। হ্যাঁ, তুমি তো এখানে খুবই শর্টকাটে উত্তর দিয়েছো। তুমি চাইলে এটা একটু বিশদভাবে আমাকে আইডিয়া দিতে পারো, কারণ এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। যেটা আমি বলেছি, আমি খালি শপিং করতে পারি, এইসব এসব বুঝি না, জটিল ইকোনমিক্সের কাহিনী আমি বুঝি না। সো তুষারের রং কি? তুষারের রং কি বলেন তো দেখি। তুষারের রং কি? তুষারের রং কি? বলবো না, ঠিক আছে, এটা থাকুক। তুষারের রং কি? কালোর বিপরীত রং কি? কালোর বিপরীত কোনো রং নাই, সবকিছু রং মিলেমিশে একসাথে কালো রং হয়। বা কালো, সব রং মিশে আসলে কালো রং হয়। এর বিপরীতে আমরা যেমন সাদা কালোকে আলাদা করেছি, আমি জানি না লেখক আসলে এটার ইয়াটা কি বোঝাতে চেয়েছে। পরের প্রশ্নে যাই। 4 নম্বর, যেটা আমরা 1, 2, 3 পড়েছি, 3টা প্রশ্ন পড়েছি। 3 নম্বর মধ্যে 1 নম্বর যে কোয়েশ্চেনটা ছিল, সেটা একটা গল্প বলা আছে যে একটা ছেলে তার মাকে মাইক্রোওয়েভ সংক্রান্ত কোনো একটা জটিলতার কথা বলেছে, এবং ওইটার আনসারের মধ্যে, ওই প্রশ্নের মধ্যে আবার একটা লেয়ার ছিল, সেটা হচ্ছে আবার 6টা অপশন দেওয়া। এই 6টা অপশনের মধ্যে হ্যাঁ আর না আরও অপশন ছিল, যে ওই পিচ্চিটার মাথা আসলে কোন পূর্ব ধারণাটা আছে সেটা কিছু অপশন দিয়েছে, এবং সেই পূর্ব ধারণাগুলো কি আদৌ আছে কিনা, মানে কোনটা কোন কোন পূর্ব ধারণা বাচ্চাটার মাথায় আছে দেখি ও ওর মাকে এই কথাগুলো বলেছে, সেটা দেওয়া হয়েছে। এবং কোনটা আছে সেটা পাশে হ্যাঁ অথবা না, যে হ্যাঁ এই পূর্ব ধারণাটা আছে, তার মানে এটা উত্তর আমি লিখবো হ্যাঁ। এই পূর্ব ধারণাটা পিচ্ছি মাথায় ছিল না, সেটা উত্তর পাশে আমি লিখবো না। খ নম্বরটা ছিল এই যে ঝাড়পোছ মোছা, যেটা আমি বলছি একটা স্তূপ। আর 4 নম্বর কোয়েশ্চেনটা ছিল হচ্ছে, 3 নম্বর কোয়েশ্চেনটা ছিল হচ্ছে বাংলাদেশি পয়সার মূল্য আর বিদেশি পয়সার মূল্যের মধ্যে মানের ডিফারেন্স। এটা আমি বুঝি নাই। আর 4 নম্বরেগুলোর মধ্যে অনেকগুলো ধাঁধা আছে, এই ধাঁধাগুলোর আমরা উত্তর দেব। তুষারের রং কি? এখন রং জিনিসটা কি, এটা একটা ইম্পর্টেন্ট। রং কিন্তু সূর্যের আলো আমাদেরকে রংটা দেখে, আমরা কি জানি এই বিষয়টা? আচ্ছা, এটা এই প্রশ্নের ধাঁধাগুলো আমার আপনাদের কাছে
থাকলো এটার উত্তর যে দিবেন খেলা হবে। কালোর বিপরীত রং কি? প্রথম কোশ্চেনটা ছিল তুষারের রং কি, কালোর বিপরীত রং কি। 3 নাম্বার, সিদ্ধ ডিম থেকে কুসুমটা বের করে নিলে ডিমের রং কি থাকে? ওটা একটা ট্রান্সপারেন্ট একটা লালা লালা অংশ থাকে, ডিমের কোনো রং থাকে না। ওয়াটার কালার বা পানি কালার, আমরা গ্রাফিক্সে যারা কাজ করি তারা বলি ওয়াটার কালার বা পানি কালার, কিন্তু আসলে ওটা কোনো কাজ থাকে, ওটা একটা ট্রান্সপারেন্ট একটা থকথকে জিনিস থাকে সিদ্ধ ডিমটাকে যদি আমি বাদ দিই। এটা আমার ধারণা, ধাঁধাগুলো উত্তর কিন্তু আমি চাই না, এটা আমাদেরকে চিন্তা করে বের করতে হবে। শরৎকালের সকালে নীল আকাশে সাধারণত কোন রঙের মেঘ ভেসে বেড়ায়? শরতের আকাশে সাদা মেঘের ভেলা, সাদা মেঘ থাকে। মানুষের চোখের মনির চারপাশের রং কি? চোখের মনির চারপাশের রং কি? আমার চোখের মনির চারপাশের রং হচ্ছে একটু সাদা কালো। আমার বাবা মা বলেছে ছোটবেলায় নাকি আমার চোখ অসম্ভব সুন্দর ছিল, এবং আমার এই যে মানে এই মনি তো মাঝখানেটা ব্রাউন, তার চারপাশে যে সাদা কালো অংশটুকু, এই যে সাদা কালো অংশটুকু, এটা নাকি এমনই সাদা কালচে কালচে একটা জিনিস ছিল যে যেটা দেখে আমার বাপ মা আমাকে এত ভালো লেগেছিল আমার চোখ, যে তারা আমার নাম রেখে দিয়েছিল আখি। যদি আমার চোখ এত সুন্দর, মানুষের চোখ কি সুন্দর টানা টানা ডাগর চোখ থাকে, দেখলেই একটা দেবী প্রতিমা প্রতিমা ভাব আসে, ওইটা বেশি সুন্দর চোখ, পুচকি পুচকি চাইনিজ মার্কার চোখ। মানুষের চোখের মনির চারপাশের রং কি? চোখের মনির চারপাশে যে বৃত্ত দিয়ে দিচ্ছে, এই যে মাঝখানে যদি মনিটা হয়, এই চোখের মনির চারপাশের রং কি? লাল। চোখের মনির চারপাশ মানে সার্কেলটার চারপাশের রং তো গোলাপি মনে হচ্ছে। আচ্ছা, এটাও আপনারা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ও না, এটা উপরের উপবৃত্তের রং কি? সরি আমি ভুল করছি। চোখের মনির চারপাশের রঙকে এটা আলাদা প্রশ্ন, আর এই যে উপরের উপবৃত্ত, এই যে উপরে যে উপবৃত্ত আছে, এই উপবৃত্তের রং কি? উপবৃত্তের বইয়ের রং, উপবৃত্তের রং, উপবৃত্তের রং কি? উপবৃত্তের কোনো রং নেই, তাই তো মনে হচ্ছে। এটা আমাকে জানাতে ভুলবেন না প্লিজ। বেশিরভাগ কাপড়ে ব্লিচিং পাউডার ব্যবহার করার পর কাপড়ের রং কি থাকে? বেশিরভাগ কাপড়ে ব্লিচিং পাউডার ব্যবহার করার পর কাপড়ের রং কি থাকে? কাপড়ের রং সাদা হয়ে যায়। গরমের দিনে কোন রঙের কাপড় পরলে শরীর সবচেয়ে ঠান্ডা লাগে? কোন রঙের? হালকা, যে কোনো হালকা রঙের কাপড় পরলেই শরীর ঠান্ডা থাকে, কারণ তার শোষণ ক্ষমতা কম। গরু কি পান করে? গরু কি পান করে? গরু পানি পান করে নাকি গরু দুধ পান করে? গরু কি পান করে? গরুর বাচ্চা কি পান করে নাকি গরু কি পান করে? এখানে একটা কথা আছে, গরুর বাচ্চা হলে গরুর বাচ্চা দুধ পান করতে পারে, গরু এবং গরুর বাচ্চা দুজনই পানি পান করতে পারে। কঠিন, এই পূর্ব ধারণার বিষয়টা অনেক কঠিন, কারণ আমরা এসব নানা ধরনের পূর্ব ধারণা আমরা তো আষ্টে পিষ্টে আবদ্ধ, যে এই পূর্ব ধারণার চ্যাপ্টারটা বোঝা এবং এই পূর্ব ধারণার উত্তরগুলো দেওয়া আমার কাছে মনে হচ্ছে ভালোই কঠিন। সো ইয়াস, কুযুক্তি পরিচিতি অ্যান্ড ইন্ট্রোডাকশন টু লজিক্যাল ফ্যালাসি, যেটা আমাদেরকে যুক্তি তর্কে আরও কীভাবে আমরা পলিশ হতে পারি, আরও কীভাবে আমরা ফাইন হতে পারি, কিভাবে আমরা আমাদের ভাবা প্র্যাকটিস করার যে জার্নিটা, ভাবনা প্র্যাকটিস করার যে জার্নিটা, সেই জার্নিটাকে আরও শানিত করতে পারি, তার জন্য এই বইটা আমাদের জন্য খুবই উপকারী একটা বই আমি বলবো। এবং সেই উপকারী বইটি আমরা পড়ছি, এবং আমরা গত 2 দিন ধরে যেটা পড়ছি, প্রথম যে আমরা পড়ছিলাম পূর্ব ধারণা, আজকে পড়লাম এই যে পূর্ব ধারণাটা কি, যা আমাদের মাথায় কোনো কিছু শোনার আগেই বা কোনো কিছু শোনা ছাড়াই কিছু কিছু জিনিস না আগে থেকে কিছু ধারণা থাকে, সেই ধারণাগুলোই আমাদেরকে আমাদের ডিসিশন মেকিংয়ে বা আমাদের যুক্তি তর্কে মাঝে মাঝে আমাদেরকে ম্যানিপুলেট করে, সেখান থেকে আমাদেরকে বের হইতে হবে। এটাই হচ্ছে লেখক আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। এবং তার জন্য কিছু এক্সারসাইজ আছে, যে এক্সারসাইজগুলোতে আজকে আমার ভরাডুবি হয়েছে। এই বইয়ের আজ পর্যন্ত অন্য কোনো পাঠে বা অন্য কোনো এপিসোডে বা অন্য কোনো অধ্যায়তে আমার এত কষ্ট হয়নি। আজকের এপিসোডে এই পূর্ব ধারণা কি, হোয়াট ইজ অ্যাজাম্পশন, এই পূর্ব ধারণা অধ্যায়তে আমার খবর হয়ে গেছে, কারণ হ্যাঁ 90% ধাঁধার উত্তর আমি দিতে পারি নাই বা কোয়েশ্চেনের উত্তর আমি দিতে পারি নাই। সো ইয়াস, এটা তাহলে আপনাদের উপর থাকবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর একটা কঠিন চ্যাপ্টার নিয়ে। এই বইয়ে আস্তে আস্তে আমরা কঠিন থেকে কঠিনতরর দিকে যাচ্ছি। সো ভালোই লাগছে, খুবই ইন্টারেস্টিং একটা বই। সো আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। অবশ্যই কমেন্ট, আজকের এপিসোডটা, বিশেষ করে আজকের এপিসোডের অ্যান্সারগুলা আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, আমি জানতে চাই। প্লিজ কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রচুর পানি পান করেন, আর আমার সাথে
চলেন আমরা ভাবনা প্র্যাকটিস করি, আমাদের যুক্তি তর্কগুলোকে আরেকটু শান করি, এবং আমরা যাতে যে কোনো তর্কে বা বিতর্কে যে কাউকে হারায় দিতে পারি, আমাদের যুক্তি তর্কগুলো যাতে আরও অনেক সুন্দর পলিশড হয়। এবং এই যে আমরা যখন গুগলে সার্চ করি যে হাউ টু উইন এনি আর্গুমেন্ট, ওটা যাতে আমাদেরকে আর সার্চ করতে না হয়, আমি বইটা পড়েই যাতে আমরা উল্টা এই প্রশ্নকে অ্যান্সার করলে যাতে আমার উত্তরটা আসে সেই লক্ষ্যে যাতে আমরা যাত্রা করতে পারি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিওতে আবার দেখাবে। আর প্লিজ 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 ডোন্ট ফরগেট টু কমেন্ট। আর হচ্ছে আরেকটা যেটা রিকোয়েস্ট থাকবে, সাবস্ক্রাইব বাটনটা দিয়ে রাখতে ভুলবেন না। আর ভালো থাকবেন। আর যদি আমার এই ভিডিওগুলো, আমার এই রিডিং ভিলগ আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করতেও ভুলবেন না। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি আমার রিডিং ভিলগ চ্যানেল মিস লিটক ডিএচকে থেকে। তারা